শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা, এখনো পর্যন্ত সেচমন্ত্রী পার্থ ভৌমিক, যিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী। স্বাগত পার্থদা আপনাকে টাফ টকে। পার্থদা, দরকার ছিল সেচমন্ত্রী হিসেবে তো ভালোই কাজ করছিলেন, মানে দলের মধ্যে কি কোনো শত্রুরা চাইলো যে মন্ত্রিসভা থেকে এবার পার্থ ভৌমিককে সরাতে হবে আর সেই জন্যই তাকে সাংসদ করতে হবে? না না, আমি বরাবর দলের অনুগত সৈনিক। এর আগেও একটা ইন্টারভিউতে আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার রাজনৈতিক ক্যারিয়ারে একটা জিনিসও দেখতে পারবেন না যেটা আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলেছি। অতএব এখানেও আমাকে দলনেত্রী নির্দেশ দিয়েছেন, আমি সেটা পালন করছি। এখানে অন্য কোনো ব্যাপার নেই। কোথাও মনে হচ্ছে না একটু ঝুঁকি হয়ে গেল, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে? আমরা যদি ইতিহাসটা দেখি, ব্যারাকপুরে আমরা জানি সমরেশ বসু থেকে শুরু করে আমরা অনেকের নাম করতে পারি। বাংলা সংস্কৃতিতে তাতে একটা আলাদা দাম আছে, ভাটপাড়ারও একটা বিরাট কৃতিত্ব আছে বাংলা সংস্কৃতিতে। এগুলো মনে রেখেও বলি যে সবসময় দাবাং বা মাফিয়া নেতারাই কিন্তু এখানে যুগে যুগে সাংসদ হয়ে এসছে। অনেকে বলছেন এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে লোকসভা নির্বাচনে দুই মাফিয়ার লড়াই হচ্ছে। একজন তিনি নিজে বাহুবলী, অবাঙালি, আরেকজন বাঙালি ভদ্রবেশী। আসলে দুটো মাফিয়া শক্তির লড়াই চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চল নিয়ে, কি বলবেন? আপনি নিজেই বললেন যে একজন বাহুবলী আর একজন ভদ্রবেশী। তাহলে ভদ্রবেশী, সেখানে তো মাফিয়ার কোনো মানেই হয় না। আমি এটুকু বলতে পারি, আমি নৈহাটি বিধানসভায় 3 বছরে 3টে টার্ম এমএলএ ছিলাম। নৈহাটির অন্য কোনো রাজনৈতিক দলের, কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো মানুষ বলতে পারবে না যে নৈহাটিতে রাজনৈতিক কার্যকলাপ করতে গিয়ে তাদের কোনো অসুবিধা হয়েছে, কিংবা আমি 3টে নির্বাচনে জেতার পর কারুর উপর কোনো রকম কোনো অত্যাচার হয়েছে আমার জ্ঞাত সারে। আমি 2011-তে নির্বাচনে জেতার পর সব সিপিএম নেতার বাড়িতে গেছি অথবা ফোন করেছি যে কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, কারণ দিদি বলেছিলেন বদলা নয় বদল চাই। ঠিক তেমনি 2021-এ নির্বাচনে জেতার পর আমি সব বিজেপি নেতার বাড়িতে গেছি যে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই, সবাই বাড়িতে থাকো। যারা ভয়ে নিজেরা বাড়ি ছেড়ে চলে গেছিলেন তাদের প্রত্যেককে আমি ফেরত আনিয়েছি নিজে কথা বলে। অতএব আমি এটুকু বলতে পারি যে, এবং আমি তো আমার স্লোগানই তাই, ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে আমি শান্তি চাই। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, নৈহাটিতে যে রাজনৈতিক পরিবেশ আছে, আমি যদি সাংসদ হই, আমি নির্বাচনে জিতি, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কার্যকলাপ করার যে স্পেস সেটা অতি অবশ্যই পাবে, যেটা একটা সময় ব্যারাকপুরের বুকে নষ্ট হয়ে গেছিল। আপনি যেটা বলছেন তথাকথিত মাফিয়া শক্তির দৌলতে, নৈহাটিতে যেরকম সবাই মন প্রাণ খুলে আমাকে গালাগালি দিতে পারে, আমার দলকে দিতে পারে, ঠিক তেমনিভাবে সারা ব্যারাকপুর জুড়ে দিতে পারবে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, আইএসএফ, যে রাজনৈতিক দল হোক, তাদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার পার্থবাবু, যেহেতু লোকসভা নির্বাচন চলে এসেছে তাই কতগুলো প্রশ্ন উঠছে। বিভিন্ন জনসভায় আপনার বিরুদ্ধে প্রার্থী তিনি বলছেন তিনি তৃণমূলের একেবারে আদি তৃণমূল। সেক্ষেত্রে পার্থ ভৌমিক তৃণমূলে, তার মতে, তার বিভিন্ন জনসভায় বক্তব্যে, যে তৃণমূলটা তিনিই করেছেন প্রথম দিন থেকে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কিন্তু পার্থদা, আপনিও তো তৃণমূলে বহুদিনই। আমি প্রথম দিন থেকে। মমতা ব্যানার্জি তৃণমূল করেছে, যিনি বলছেন তিনি তৃণমূল করেননি। তৃণমূলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। এবং আউটডোরের মিটিং শুধু নয়, তার আগে আমি যুব সভাপতি ছিলাম নৈহাটি ব্লকে, এবং 98 নির্বাচনটা আমি করেছি, কংগ্রেসের নেতারা সব অন্যদিকে ছিলেন, এবং সেই অবস্থায় নৈহাটিতে লিড হয়েছিল। আমি শুধু তৃণমূল না, আমি আমার রাজনৈতিক জীবনের শুরু অশোকদেবের হাত ধরে, শিলভদ্র দত্তের হাত ধরে কলকাতা ইউনিভার্সিটিতে, তারপরে আমি মমতা ব্যানার্জির সাথেই আছি। আমি অন্য কোনো দাদা দিদি কারোর ঘর ঘুরে বেড়াইনি, মমতা ব্যানার্জির সাথে ছিলাম, আছি, এবং যতদিন বেঁচে থাকবো মমতা ব্যানার্জির সাথেই থাকবো। বিকাশ বসুর কথা ইদানিং খুব ভেসে উঠছে প্রায় 24 বছর বাদে। আপনি নিজেও বলেছেন যে
আপনি সাংসদ হলে বিকাশ বাবুর অর্থাৎ বিকাশ বসুর যে হত্যা রহস্য তার ফাইল আবার উদ্ঘাটন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিকাশ বসুর হত্যা রহস্যের জন্য আপনাকে সাংসদ হতে হবে? এতদিনের তৃণমূল সরকার ছিল, সেই সরকারের পুলিশ ছিল, সেখানে রাজীব কুমারের মতো এই রকম যিনি মানে গোয়েন্দাদের মধ্যে সারা ভারতবর্ষে একটা অন্য জায়গায় রয়েছেন, সেখানে তার হত্যা রহস্য আবার আপনাকে সাংসদ হতে হবে তার জন্য? কোথাও মনে হয় না যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিককার যিনি সৈনিক, তার মৃত্যুর ঘটনা, পার্টি ক্ষমতায় আসার পরেও তার রহস্য উদ্ঘাটন হলো না, এইটা কোথাও পার্টির নৈতিক চরিত্র সেটা নিয়ে প্রশ্ন উঠছে না? না, আমি যখন এই কথাটা বলেছিলাম আপনি শুনেছিলেন যে আমি এটাও বলেছিলাম যে আমরা অনেক বাধ্যবাধকতার জন্য এই প্রশ্ন আগে তুলতে পারি, আমি কথাটাও সঙ্গে বলেছিলাম। এবং যখন ফাইল লোপাট হয়েছিল সেটা বামফ্রন্টের আমলে, 2011-র পর একই দলে থেকে একই প্রশ্ন তোলা যায় না। আমি যেটা বলেছি, আমি পার্টির বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলিনি। আমি বলছি, আমি বলিনি। আমি স্বাভাবিকভাবে 2011-তেও বলতে পারিনি, আমি 2019 অব্দি বলতে পারিনি। আবার যখন 19-এ তো আর আমি নির্বাচনে লড়িনি যে আমি প্রশ্নটা তুলব, আমি তারপরে প্রশ্ন তুলিনি। কিন্তু যখন আমি নির্বাচনে লড়ছি এবং বিকাশদার মৃত্যুদিন 1 এপ্রিল আমি বিকাশদার শহীদ বেদিতে মালা দিতে গেছি, আমার তখন বিবেকের তাড়নায় আমি কথাটা বলেছি যে বিকাশদার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কারোর শাস্তি হলো না, এটা আমার কাছে খুব দুঃখজনক। সেই যন্ত্রণা আমি এখনও বয়ে বেড়াই এবং আমি জানি বিকাশদার মিসেস মঞ্জু বোস, যিনি নোয়াপাড়ার বিধায়িকা, তিনিও চোখের জল ফেলেন যে তার স্বামীর যে হত্যা তার প্রকৃত বিচার হয়নি। কিন্তু একটা কথা তো মানতে হবে আপনাকে যে একটা সময় পার্টির বাধ্যবাধকতা ছিল, অর্থাৎ একজন এমন বাহুবলী নেতা পার্টির এই শিল্পাঞ্চলে দরকার ছিল, আপনাদের শীর্ষস্তরের নেতা নেত্রীদের, যে সেখানে তার বিকল্প ছিল না, সেই জন্য তারা চুপ করেছিলেন। কিন্তু ধরুন এখন সোমনাথ শ্যাম বা সুবোধ অধিকারী, তারা কি সত্যি এতটা বেড়েছেন যে তারা টক্কর দিতে পারবেন তার সঙ্গে? এই যে আপনারা যে এই যে বাহুবলী বলেন না, যদি সত্যিই বাহুবলী হতো, অরিজিনালি যদি বাহুবলী হতো, তাহলে সিপিএম 2011 অবধি এখানে রাজত্ব করে গেল কি করে? আপনি আমাকে বলুন না, কি করে রাজত্ব করে গেল? তাহলে কি তখন তার সাথে তড়িৎবাবুর আন্ডারস্ট্যান্ডিং ছিল? এতই যদি ক্ষমতাশালী, তাহলে তো ব্যারাকপুরকে 2004 সালে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, উনি জিততে পারতেন, 2 লক্ষের উপর ভোটে হেরেছিলেন। তাহলে যদি বাহুবলী হতো তাহলে তো 2 লক্ষ ভোটে হারতেন না। ব্যাপারটা তা না। মমতা ব্যানার্জির যে রাজনৈতিক উত্থান, সেই শক্তিটাকে কেন্দ্র করে উনি নিজেকে বাহুবলী হিসাবে নিজেকে চিহ্নিত করেছিলেন। 2009-এ তো দীনেশ ত্রিবেদী জিতেছে, অর্জুন সিং তো জেতেনি। আর দীনেশ ত্রিবেদীর চিফ ইলেকশন এজেন্ট আমি ছিলাম, অর্জুন সিং ছিল না। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, তাই আজকে সুবোধ অধিকারী এমএলএ হয়েছে, নেতা আছে। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, তাই আজকে সোমনাথ শ্যাম বিধায়ক আছে, নেতা আছে। তারা সেই শক্তির বলে লড়ছে। অতএব বাহুবলীটা ওইসব বাজে কথা, একটা পরিকল্পিত মিথ। অ্যাকচুয়ালি বাহুবলী নয়, মমতা ব্যানার্জির ক্ষমতাটাকে ব্যবহার করেছে। আমি বলতে চাইছি ক্ষমতাটা মমতা ব্যানার্জির, অর্জুন সিংয়ের না। যদি বাহুবলী হতো তাহলে মিউনিসিপ্যালিটি ইলেকশনে নিজের ওয়ার্ডে হারে কি করে? এত যদি ক্ষমতা, তাহলে 2022-এ মিউনিসিপ্যালিটির নির্বাচনে নিজের ওয়ার্ডে হারে কি করে? কিন্তু অনেকে এখনো বলছেন যে আপনাদের অনেক কাউন্সিলর, অনেকে তলায় তলায় যোগাযোগ রাখছে, অনেকে বেরিয়েও যাচ্ছে দল থেকে। একদম সম্পূর্ণ বাজে কথা। আপনি জানবেন যারা তৃণমূলের সঙ্গে মনে প্রাণে ছিল তারা কেউ বেরোয়নি। শুনুন, প্রত্যেক একটা ঝুড়িতে ভালো আলুর সাথে 2-1টা পচা আলুও থাকে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ভালো রিক্রুটমেন্টের জন্য, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারলো না কিংবা 6-এও যেতে পারলো না, রিক্রুটমেন্টটা সেই লেভেলের হয়নি বলে। কেউ যদি বাজে প্লেয়ার নিয়ে ভাবে যে আমি রিক্রুট করালাম, 4 তারিখ বুঝবে যে ওটা তৃণমূলের পক্ষে সুবিধা হয়েছে কিনা। কিন্তু কোথাও আপনার মনে হয় না যে অর্জুন সিংকে দিনের পর দিন দল যেভাবে মেনে নিয়েছে, এবং এটাও তো ঠিক, উনি যখন ফিরে এলেন, অর্থাৎ সাংসদ রইলেন বিজেপির, কিন্তু দলে যখন ফিরে এলেন তখন তো
আপনার তো বোধহয় সবচেয়ে মানে বুকে পাথর দিয়ে আপনাকে মেনে নিতে হয়েছিল যে অর্জুন সিং দলে ফিরে আসছে। বারবার অর্জুন সিংকে কেন তৃণমূল কংগ্রেসের দরকার হয়? না, আমি ওই বললাম না, আমি কোনোদিন পার্টির বিরুদ্ধে একটা কথাও বলিনি। অর্জুন সিং যেদিন জয়েন করেছিল সেদিনও আমি একটা কথাও বলিনি। পার্টিকে মেনে নিতে হয় না, যেহেতু দেখুন প্রত্যেক পার্টির একটা স্ট্র্যাটেজি থাকে। তার আগেই দুজন সাংসদ বিজেপিতে চলে গেছিলেন, আমাদের তৃণমূলের সাংসদ কিন্তু বিজেপিতে গেছিলেন, শিশিরবাবু এবং দিব্যেন্দুবাবু। আমরা দুই দুই করে দিলাম, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং। কিন্তু পলিটিক্যাল গেম, ওরা দুজনকে নিয়েছিল, আমরা দুজনকে নিয়ে নিলাম। অনেকে বলেন, বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেসরা বলেন যে একটা সেটিং রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ব্যারাকপুর বোধহয় ব্যতিক্রম, এখানে বোধহয় কোনো সেটিং নেই বিজেপি তৃণমূল। কোথাও কোনো সেটিং নেই। যদি সেটিংই থাকতো তাহলে সিবিআই ইডি রেড শুধু তৃণমূল নেতাদের বাড়িতে হবে কেন? কিন্তু সেগুলো তো শুধুমাত্র পলিটিক্যাল এক্সপায়ারি ডেট যাদের পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে। না না, অনেকের ক্ষেত্রে হয়েছে। কোথায় পলিটিক্যাল এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে? মলয় ঘটকের বাড়িতে রেট হয়নি? আমাদের কৃষ্ণ কল্যাণীর বাড়িতে রেট হয়নি? আমাদের সুবোধ অধিকারীর বাড়িতে রেট হয়নি? আমি তো এরকম অনেক নাম বলতে পারি যে বাড়িগুলোতে রেট হয়েছে। দেবরাজকে ডেকে পাঠায়নি? না না, আরে তার মানেটা কি? তার মানেটা তো আপনাকে ভয় দেখানো যে তুমি ভাই বেশি বেরো না। এই যে রাজনৈতিকভাবে অপব্যবহার, এই যে কথায় কথায় বিজেপি নেতাদের বলা যে এই সিবিআই পাঠিয়ে দেবো, ইডি পাঠিয়ে দেবো, আলটিমেটলি তো সিবিআই ইডিকে ছোট করা হচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে ছোট করা হচ্ছে। মানে মনে করা হচ্ছে যে এদের অঙ্গুলি হেলনে সিবিআই ইডি চলে। এতে তো প্রাতিষ্ঠানিক সম্মানটা বাড়ছে না। তার মানে এতে ভারতবর্ষের গণতন্ত্র দুর্বল হচ্ছে। এটা মানুষ কি বুঝছে না? নিশ্চয়ই বুঝছে। সেচের কাজ তো বেশ তত্তরিয়ে হচ্ছিল, তাতে মন্ত্রিসভায় বোধহয় বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা ভীত হয়ে গেলেন। তারাই কি বুদ্ধি দিলেন তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে পার্থভৌমিক কি দাঁড় করানো? না না না, একদমই না। মন্ত্রিসভার যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং যারা সিনিয়র, তারা আমায় প্রচণ্ড ভালোবাসে। আমি এটুকু বলতে পারি, তৃণমূল পরিবারে আমি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আমার যারা সিনিয়র লিডার আছেন, মানে মন্ত্রী আছেন, শোভনদা বলুন, মানস ভূঁইয়া বলুন, ববিদা, অরূপদা, ইন্দ্রনীলদা, এরা আমায় প্রচণ্ড ভালোবাসে, ছোট ভাইয়ের মতো ভালোবাসে। এরকম কোনো ব্যাপার নেই আমার ক্ষেত্রে নেই, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপর বলছেন ঈর্ষা থেকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার জন্য? একদমই না, একদমই না। দিদি জানতেন যে অর্জুন সিংয়ের সাথে বিজেপির যোগাযোগ আছে, আর অর্জুনকে আমি টিকিট দেবো না, কারণ ও টিকিট পেয়ে 26শে বিধানসভার আগে আবার বিজেপিতে ফিরে যাবে। তার মধ্যে আমার ব্যারাকপুর লোকসভার যে সংগঠন সেটাকে ধ্বংস করে দেবে, পুরোটাকে নিয়ে বেরিয়ে চলে যাবে 26-এর আগে। এটা জানতেন বলেই দিদি মনে করেছিলেন যে যেহেতু ওর একটা মিডিয়া হাইপ আছে, মিডিয়ার দ্বারা তৈরি নেতা অর্জুন সিং, ও তো মিডিয়ার তৈরি করা নেতা, ও তো সে ক্ষমতা নেই। তা স্বাভাবিকভাবে এই যে মিডিয়ার হাতে তৈরি হওয়া নেতা, এর বিরুদ্ধে পার্থই লড়তে পারে। পার্থর উপরে ব্যারাকপুরের মানুষের ভালোবাসা আছে, তো পার্থকে লড়িয়ে দাও। অনেকে বলছেন যে পার্থভৌমিককে এখানে আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে না, রামের বিরুদ্ধে লড়তে হচ্ছে। অর্থাৎ আপনার বিপরীতে রাম এবার ভোটে নামছে, কারণ অবাঙালি শিল্পাঞ্চলের যারা ভোটার তারা অন্য কিছু বুঝবেন না। রাম মন্দির হয়েছে, রামের বিরুদ্ধে পার্থের লড়াই। একদমই বাজে কথা। আমার মনে হয় আপনি রেজাল্ট বেরোনোর পর দেখতে পারবেন অবাঙালি বুথগুলোতে আমি কীরকমভাবে ভোট পেয়েছি। আমি কোনোদিন বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান এসব দেখিনি। আপনি আমার নৈহাটি বিধানসভায় জিজ্ঞেস করবেন, আমার গৌরীপুর অঞ্চলে হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকেন। আমার গৌরীপুর অঞ্চলে যেটা অবাঙালি এলাকা, আপনি এমন একটা ছেলে মেয়ে দেখাতে পারবেন না যে পড়াশোনা করে না। এমন একটা ছেলে মেয়ে দেখাতে পারবেন না কেউ পয়সার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়েছে, ফিস দিতে পারছে না, প্রাথমিক তাদের পাশে দাঁড়ায়নি। আমি শুধু গৌরীপুর অঞ্চলের ছেলে মেয়েদের জন্য প্লাস নৈহাটির জন্য আমি অলরেডি একটা এডুকেশন হাব, এটা আমার ঘোষণা ছিল নৈহাটির জন্য। এবার আমি করা শুরু করেছি যে আমি তো চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরির পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারে তার জন্য যে পড়াশোনা, আমি তার জন্য একটা সেন্টার খুলছি আর কি, কাজ শুরু হয়েছে। এবং আমার সাথে অলরেডি সমিত রায়ের কথাও হয়েছে এই সাবজেক্টটা নিয়ে। অতএব তারা জানে তো যে আমি তাদের জন্য করি, তারা আমাকে নিজের লোক ভাবে। আর রাম তো আমাদের 33 কোটি দেবতার একজন, অতএব আমি রামের বিরুদ্ধে লড়বো কেন? রামই তো আমার সাথে রয়েছে।
রামজি তো আমার সাথে আছে। বরঞ্চ তো আমি উল্টো কথা অন্যদের বলি, দেখো এ দিওয়ানি এ কাম না করো, রাম কা নাম বদনাম না করো, রামের বদনাম করো না। যারা রামের ছবি পোস্টারে মেরে দিচ্ছে, আর সেই পোস্টার যখন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তখন আমাদের কষ্ট লাগে যে রামের ছবিকে রাস্তায় গড়াগড়ি খেতে হচ্ছে। আমরা তখন তুলে ওটাকে সযত্নে ভালো জায়গায় রেখে দিই। না, আপনি আপনার স্বভাব সিদ্ধ, খুব সুমিষ্ট ব্যবহারে, এবং আপনার মধ্যে তো একটা খুব ভদ্র পরিশালিত একটা ব্যাপার আছেন, আমি ধরেই নিলাম সেক্ষেত্রে আপনি রাম আপনার সঙ্গেই রয়েছে। কিন্তু এসএসসি কিভাবে মোকাবিলা করছেন? একেবারে তো চুনকালি পড়ে গেল, এসএসসি নিয়ে তো মানে ছিচি পড়ে গেল গোটা রাজ্যে। মানে কেন ছিচি পড়লো কেন বলুন? ছেলে তাদের চাকরি চলে গেল। চাকরি তো যাবে না, আমি বলছি চাকরি যাবে না, দেখবেন আপনি সুপ্রিম কোর্টে সব বন্ধ হয়ে যাবে। মানে আপনি বলছেন চুরি করে যারা দুর্নীতি, চুরি করে তো চুরি আদৌ চুরি করেছে কিনা সেটা তো আগে দেখতে হবে। যেটা প্রথম অবস্থায় রায় হয়েছিল 5,000 জনের উপরে তদন্ত করতে বলেছিল, পুরো প্যানেল কি করে বাতিল হয়? যারা তাহলে যাদের মানে 19,000কে তার মানে বলা হয়েছিল এদের যোগ্যতা আছে, তা তাদেরটা কি করে বাতিল হয়? কিন্তু এই গোটা ঘটনার জন্য তো রাজ্য সরকার দায় এড়াতে পারে না। কেন রাজ্য সরকার? দেখুন, আপনি এমন কোনো প্রফেশন পাবেন না যেখানে ভালো খারাপ নেই। আপনি এমন কোনো জায়গা পাবেন না। সব ডাক্তার ভালো হয় না, দু একজন ডাক্তার খারাপ হতে পারে। সব শিক্ষক ভালো হয় না, দু একজন খারাপ হতে পারে। অতএব হতে পারে মেবি। তাই সব তৃণমূলের নেতারাই ভালো এটা তো কেউ দায়িত্ব নিয়ে বলেন। আমার দল বারবার বলেছে আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি। যারা দলের মধ্যে থেকে বাজে কাজ করেছে দল তাদের সরিয়ে দিয়েছে, বহিষ্কার করেছে। অতএব দল তো দলের কর্তব্য করেছে। আমি তো এরকম করিনি যে আমার দলে কেউ চুরি করেছে আমি তাকে মাথায় করে রেখেছি। আমি তো উল্টে বলতে পারি ভারতীয় জনতা পার্টি অজিত পাওয়ারকে কী করে উপমুখ্যমন্ত্রী করল, যার বিরুদ্ধে একদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন 70,000 কোটি টাকার হাওয়ালা রয়েছে, দুর্নীতির কাণ্ড রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মাকে কী করে তারা আসামের মুখ্যমন্ত্রী করে, যার নাম রোজভ্যালির একদম প্রথম দিকে রয়েছে। শুভেন্দুবাবুকে টাকা নিতে দেখা গেছে, তাকে বিরোধী দলনেতা করে এত বড় নেতা করে দিয়েছে। এদের মুখে দুর্নীতির কথা মানায়? আমরা ব্যবস্থা নিয়েছি, ওরা প্রাইজ দিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন তরুণ ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে এসএসসির মাধ্যমে স্কুলের টিচার হবে, তাদের কাছে তো জবাবদিহি করতে হচ্ছে আপনার। না, কেন জবাবদিহি করবো? আমি বলবো যে দেখো, আমি তো এডুকেশন হাবেই তো বললাম, আমি তারা তো আমার সাথে রয়েছে। আমি তো বলছি যে তোমরা পড়াশোনা করে যাতে চাকরি পাও সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আমি করব। আমি তোমাকে চাকরি দিতে পারবো না, কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো, পড়াশোনা করানোর ব্যবস্থা করতে পারবো। অতএব আমার এখানে এসব কোনো ব্যাপার নেই, কারণ তারা জানে যে আমি তো কাউকে এরকমভাবে এই যে ধরুন এই বেআইনি সব কি চাকরি বাকরি বলছে, এরকম তো আমি তো কাউকে দিইনি। আমার এখানে তো কারোর এরকমভাবে চাকরি যায়নি, কিংবা কেউ এরকম হয়নি যে আমার নাম বলেছে, কারণ আমার তো এই ক্ষমতা ছিল না। আমি তো কাউকে দিতে পারিনি। আমি বলছি আমি কোনটা পারি, আমি চাকরি দিতে পারি না, কিন্তু চাকরির পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা তো আমি করাতে পারি। এটা তো খুব ভালো উদ্যোগ। এটা আমি শুরু করেছি। আপনি গৌরীপুরের রামকৃষ্ণ সিনেমা হল থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে দেখবেন এটা তৈরি হচ্ছে। মানে এটা সাংসদ প্রার্থী হওয়ার আগেই তৈরি। এটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম, এবার এটা আমি ব্যারাকপুর লোকসভার জন্য করব। কিন্তু কোথাও মনে হচ্ছে না আপনার, মানে আমি দু একজনের নাম বাদ দিলে অন্যান্য বিধায়করা কি সেরকম কাজ করছে, আপনার হয়ে প্রচার করছে? হ্যাঁ, সবাই জীবন লড়িয়ে করছে। সাবোতাজ হবে না তো? কোনো চান্সই নেই, কোনো চান্স নেই। আপনি শুনে রাখুন, সবাই মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের সবাই জানে আমরা যা কিছু হয়েছি মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে কেউ আর সেই সম্মানের জায়গায় থাকবে? যে ছুরি মারবে সে সেই সম্মানে? মমতা ব্যানার্জি তো আরো 2 বছর থাকবে, 26 অব্দি। আমি 24-এর লোকসভার পরে 26 অব্দি তো মমতা ব্যানার্জি থাকবে। কেউ যদি মনে করে আমি দলে থেকে দলকে ছুরি মারবো, অথচ সে ভালো জায়গায় বসে আছে, সে সেই জায়গায় থাকবে? আপনার একটা ব্যাপার আছে, আপনি কিন্তু খুব মানে লয়ালিস্ট, মানে আপনি যখন যার সঙ্গে ছিলেন মানে সম্পূর্ণভাবে ছিলেন। মানে সেটা অশোক দেব হতে পারেন, সেটা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে আপনার বোধহয় এই বিষয়টা খুব আপনি পরিষ্কার আর কি। আমি তো পরিষ্কার ভাষায় বলি, মমতা ব্যানার্জি হচ্ছে আমার মাথার উপরে।
তিনি আমার নেত্রী, তিনি সবার নেত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা, তার কাজকর্ম, আমি মুগ্ধ, আমি তার ফলোয়ার্স। আমি মনে করি এত ভালো জাজমেন্ট, এত ভালো বিচক্ষণতা, এত ভালো সাংগঠনিক দক্ষতা, যেটা তৃণমূল কংগ্রেসকে তার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। যেদিন প্রথম শুনলেন অর্জুন সিং চলে আসছেন আবার আপনাদের পার্টিতে, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিমান করে ফোন করেছিলেন? 40 মিনিট কথা হয়েছে, এটুকু বলবো। আমার ভালো লাগলো আপনি এটা স্বীকার করলেন এবং বললেন, এটা ভালো লাগলো। কিন্তু পার্থদা, কোথাও এই যে আপাত দৃষ্টিতে আপনার নাটক করা, আপনার সাহিত্য প্রীতি, আপনার অত্যন্ত ভদ্র বাঙালি সুলভ ব্যবহার, আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, এখানে আমার আত্মীয় স্বজনও আছে, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়েই বলছি, আমি ছোটোবেলা থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চল দেখেওছি, কিন্তু এখানে এই ভাষায় কথা বললে হয়? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তো শুধু হানাহানি, মারামারি, লাঠালাঠি। এই রকম ভদ্র সাংসদ ইতিহাসে আছে? মানে আচ্ছা, দেবী ঘোষাল ছিল না এখানে সাংসদ? না, দেবী ঘোষাল কি মানে এত নরম সরম মানুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবীদা তো ছিলেন এখানে সাংসদ। সিপিএম তো অভিযোগ করতে দেবী ঘোষাল। না না না, দেবীদা তো, সিপিএম এর অভিযোগ ছিল না, দেবীদার বিরুদ্ধে অভিযোগ ছিল না। তার আগে মোহাম্মদ আমিন ছিলেন, ভদ্রলোক, মানে হ্যাঁ ছিলেন তো। দেখুন, তরিতবাবু তো শিক্ষক ছিলেন, কিন্তু আমরা মনে করি যে ব্যারাকপুরে যত গণ্ডগোল হানাহানি হয়েছে তার মূল আমাদের অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে, যে ওনার প্রশ্রয় এগুলো হয়েছে। পরবর্তীকালে সেই ধারা বজায় ছিল। আমি তো প্রথমেই এবার বলেছি যে আমি ব্যারাকপুরকে তার পুরনো ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে দিতে চাই। গুন্ডা রাজ নয়, আমি ব্যারাকপুরে শান্তি চাই। কারণ ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রতিষ্ঠাতা, বিপ্লবী শহীদ মঙ্গল পাণ্ডে, স্মৃতি বিজড়িত ব্যারাকপুর। এখানে সুভাষচন্দ্র বোস নোয়াপাড়া থানায় একদিন ছিলেন, এখানে শ্যামনগরের মুলাজর কালীবাড়ি, এখানে আপনি নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বোস, শ্যামল মিত্র, শ্যামনগরে অজয় চক্রবর্তী, এখানে রাঘব, ওখানে রানী রাসমণির মন্দির, রামপ্রসাদ সেনের মন্দির, আপনি মুলাজর আমডাঙ্গার কালীবাড়ি, এখানে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। ভাটপাড়ার টোল, শ্রীজীব ন্যায়তীর্থ, আপনি সেই সব দিন ভাটপাড়া তো বিখ্যাত ছিল সংস্কৃত পণ্ডিতদের জন্য, টোলের জন্য, শ্রীজীব ন্যায়তীর্থদের জন্য। মানুষ চায় ওটা ফেরত আসুক। কিন্তু পার্থদা, কোথাও আপনার মনে হচ্ছে না হিন্দু বাঙালি কাঁদছে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুর লোকসভায়? হিন্দু বাঙালির তো কেউ নেই, কোনো রাজনৈতিক দল নেই। না না, আমি না বামেরা হিন্দু বাঙালিকে দেখেছে, না ভারতীয় জনতা পার্টি দেখছে, না টিএমসি দেখছে। হিন্দু বাঙালি কাঁদছে ব্যারাকপুরে, এটা বুঝতে পারছেন না? আমি একটা কথা বলি, আমি এটুকু বলতে পারি সবাইকে, প্রত্যেককে, আমি যদি নির্বাচিত হই আমি গুন্ডারাজ বন্ধ করে দেবো, আমি দেবই। আমি নৈহাটিতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একজন মানুষও বলবেন না যে নৈহাটিতে এই গুন্ডাটা আছে। আমি নৈহাটির গুন্ডারাজ খতম করে দিয়েছি, ভদ্র ছেলে হিসেবেই করেছি। আমি আজ অবধি একটা পিঁপড়ে মারিনি, আজ অবধি একটা লোককে একটা চিমটিও কাটিনি, কিন্তু আমি গুন্ডামি বন্ধ করে দিয়েছি। আমি একমাত্র লোক, বিধায়ক, আমার চেয়ারম্যানের ছেলে একজনকে মেরেছিল বলে আমার চেয়ারম্যানের ছেলে 8 দিন পুলিশ হেফাজতে ছিল। আমি অ্যালাউ করি না। অন্যায় অন্যায়, তোমার হাতে আইন তুলে নেওয়ার ক্ষমতা কেউ দেয়নি। এই চেয়ারম্যান এবার আপনার বিরুদ্ধে সাবোতাজ করবে না? আপনি দেখবেন বুক চিতিয়ে লড়ছে, চেয়ারম্যানের ছেলেও বুক চিতিয়ে লড়ছে, কারণ তারা তো জানে এই লোকটা তো বাজে কাজ করেনি, আমি অন্যায় করেছি। আমার তো ওকে রাজনৈতিক শিক্ষা দেওয়ার দরকার যে এটা পথ নয়। তুমি কাউকে মেরে দিলে এটা পথ নয়, এটা ঘুষি মারলে, মাথা ফাটিয়ে দিলে এটা পথ নয়। পথ হচ্ছে তোমাকে রাজনৈতিক সংগ্রাম করেই টিকে থাকতে হবে। মন্ত্রিসভায় আপনাদের এক সদস্য সুজিত বসু, তিনি আপনার এত বড় ক্ষতি করলো কেন লোকসভা নির্বাচনের আগে? সন্দেশখালিতে আপনাকে সেচের কাজ দেখতে যাওয়ার নাম করে আপনাকে নিয়ে গেল, কিছুটা হলেও তো সন্দেশখালিতে আপনি জড়িয়ে পড়লেন। না না না, আমি তো ইরিগেশনের কাজ দেখতে গেছিলাম, আমি তারপরে একদিনও যাইনি তো। আমি একদিন গেছি ইরিগেশনের কাজ দেখতে। সুজিত বসু তো আপনাকে বলেছিল যে না না, আরে এটা তো প্রশাসনের ব্যাপার,
আমাকে ইরিগেশন নিয়েই তো ওদের অভিযোগ ছিল যে খাল ফাল সব বন্ধ করে দিয়েছে, তা আমি ছাড়া কে যাবে? আমার পুরো ইঞ্জিনিয়ার টিম নিয়ে আমি গেছিলাম। আমার ক্ষতি সুজিতদা কেন করবে? সুজিতদা ওখানে সাংগঠনিকভাবে দায়িত্বে আছে, সুজিতদাকে দিদি দায়িত্ব দিয়েছে সাংগঠনিকভাবে। তা স্বাভাবিকভাবে সে যখন সাংগঠনিক দিকটা দেখছে, লোকের অভাব অভিযোগ হচ্ছে সেচ নিয়ে, যে যাদের নামে অভিযোগ তারা জোর করে সেচে মানে খালের জল, নোনা জল ঢুকিয়ে দিয়েছে জমিতে, ওগুলো ব্লক আমি ছাড়া কে করবে? মানে আমার দপ্তর ছাড়া কে করবে? কোথাও কি মনে হয় এই যে পিঠে পুলি, এই নিয়ে তো চারিদিকে কথা চলছে, সত্যি এই ধরনের ঘটনা এরকম কিছু কিছু ঘটেছে? পিঠে পুলি মানে বুঝলাম না। পিঠে পুলি করার আবদার রাত্রেবেলায়। আমি দেখুন, আমি ওখানে গিয়ে সেচের এবং অনেক লোকের সাথে কথা বলেছি। আমার একটা জিনিস মনে হয়েছে যে যেরকমভাবে মিডিয়া দেখিয়েছে এরকম ঘটনা ঘটেনি। হয়তো দুটো ক্ষেত্রে ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়। না আমি না 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 আমি বলছি কিন্তু দু তিনটে ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা কেউ কিন্তু সাপোর্ট করিনি। আপনি কোথাও দেখবেন আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি, এবং যারা আন্দোলন করেছিল তারা কিন্তু আমার সাথে ছিল। আমি কিন্তু অন্য কোনো লোক নিয়ে ওই সেচের কাজ দেখতে যাইনি। যারা মূলত আন্দোলন করেছিল তারাই আমার সাথে ছিল, আমার সাথে অন্য কেউ ছিল না। আপনি বলতে পারবেন না যে আমি তৃণমূলের লোক নিয়ে ঘুরেছি। আমি সেটাও বলছি না, এবং এটাও জানি আপনি অভিযোগকারী যারা তাদের বাড়িতেই প্রথমে গেছি এবং তাদের নিয়েই ঘুরেছি। আমার সৎসাহস আছে বলেই তো আমি ঘুরেছি। এরকম সৎসাহস সন্দেশখালিতে গিয়ে অন্য কোনো তৃণমূল নেতা দেখাতে পারেন, এটা মানবই। আমি তো অভিযোগকারীর বাড়িতেই গেছি। মাস্টারমশাই কি বলার আছে বলো, তোমাদের কি কি দাবি আছে বলো, চলো তুমি আমার সাথে যাবে। আমার ইঞ্জিনিয়ার, আমি তো রোজ আসতে পারবো না সন্দেশখালি, তোমার নাম্বার আমার ডিপার্টমেন্টকে দিয়ে দাও, আর আমার ডিপার্টমেন্টের নাম্বার তুমি রাখো। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, যা যা অন্যায় হয়েছে এটা শোধরানোর দায়িত্ব তোমার, আমার ডিপার্টমেন্ট কাজ করবে। আমি তো মমতা ব্যানার্জির নির্দেশে করেছি, আমি তো মমতা ব্যানার্জির মন্ত্রিসভার ছেলে। আমি তো জানি দিদি সবসময় স্বচ্ছতা পছন্দ করেন। এখন দিদির নাম করে কেউ যদি, আমার মতো কোনো মন্ত্রী যদি কোনো অস্বচ্ছ কাজ করেন, সেটা তো এই মন্ত্রীর দোষ, ব্যক্তি পার্থভূমিকের দোষ। এটাই জিজ্ঞেস করছি, মানে একেবারে ধরুন এত অস্বচ্ছ লোক কি করে চলে এলো? যদি না 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 আমি বলছি, এই যে আমি বললাম সব প্রফেশনে ভালো খারাপ থাকে। আপনি কখনোই এটা করতে পারবেন না যে শুধু রাজনীতি যারা করে তাদের মধ্যে খারাপ আছে, সব জায়গাতেই আছে ভালো খারাপ। এখন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন আমার পছন্দ, কেন আমি ভালোবাসি? আমি ভালোবাসি একটাই কারণে, যখন দল ক্ষমতায় থাকে না তখন অনেক সময় এই যেটাকে আমরা বলি রেকি করা, মানে এই যে সংগঠনের উপর অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখা, তাতে লেথার্জি এসে যায়, যেটা সিপিএমের হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি স্যালুট করি একটাই কারণে, এবং আমি মনে করি যে ওর হাতেই সংগঠনের পুরো দায়িত্ব দেওয়া উচিত, কারণ অনুবীক্ষণ যন্ত্রের মতো তলার লেভেলটায় খোঁজ রাখে। এবং দেখবেন আপনি অনেক রেকটিফাই হয়েছে। আগে পঞ্চায়েত সম্পর্কে যে অভিযোগ পাওয়া যেত, আপনি দেখুন এই যে রানিং যে পঞ্চায়েত চলছে কোনো অভিযোগ কিন্তু খুব একটা আসছে না। আগে মিউনিসিপ্যালিটি সম্পর্কে যত অভিযোগ আগে শোনা যেত যে এই করেছে এই করেছে এই করেছে, এখন আসছে না, কারণ পার্টি মনিটরিং করে। কিন্তু সন্দেশখালিতে তো এই মনিটরিংটাই ফেল করেছিল, মানে একদিকে পার্টি, একদিকে পুলিশ প্রশাসন, আরেকদিকে একটি বেসরকারি পেশাদার সংস্থা, এরা তো ফেল করেছিলেন। মানে শেখ শাহজাহান যে ওখানে পাবলো এসকাবারও হয়ে উঠেছেন একদম ড্রাগ লর্ডসের মতো, এই খবরটা তো পৌঁছায়নি। না, এবার এটা দেখুন, আমি বলছি যে একটা আরবান এলাকায় খোঁজ রাখা অনেক ইজি। মিডিয়ার দৌলত, মিডিয়াও তো দেখাতে পারেনি। এই যে মিডিয়া এত সক্রিয়, আমরাও যেরকম খোঁজ পাইনি, মিডিয়াও তো খোঁজ পাইনি। তার মানে এটা এত গোপনভাবে করা হয়েছিল, সেই খবরটা আমরা পাইনি। আপনি যদি বলেন এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমি তো বলবো এটা মিডিয়ারও ব্যর্থতা। মিডিয়া কেন আগে এই ছবিগুলো? 100% একমত। তার কারণ মিডিয়াতে যারা ওখানে কাজ করে তারা হয় বিভিন্নভাবে মদতপুষ্ট, অথবা তারা কোনো না কোনোভাবে সম্পর্কিত বা ভয় পেয়েছে, এটাও হতে পারে। ঠিক, একদম আপনি ঠিক বলছেন। কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে না এই শেখ শাহজাহান আমাদের চোখ খুলে দিল, যে বাম আমলে যেটা আমরা বিভিন্ন জায়গায় মুক্তাঞ্চল দেখেছিলাম, এই রকম মুক্তাঞ্চল যে এরকম সন্দেশখালি ছিল, হয়তো আরও অনেকে আছে পশ্চিমবঙ্গের মানচিত্রে, আমরা খবর পাচ্ছি না, কিন্তু এটা কোথাও চোখ খুলে দিল? আপনার মনে হচ্ছে সরকারের থেকে শিক্ষা নিয়েছে? দেখুন, সরকার যদি সাপোর্ট দিত তাহলে তো এরা কেউ অ্যারেস্ট হতো না। আমরা তো সিপিএমের মতো তপন শুকুরের মতো গার্ড করিনি।
আমরা তো খেতে চাইনি, না, রাজনৈতিক খুন করেছে আমাদের, ওদের বিরুদ্ধে আমাদের খুনের অভিযোগ ছিল, সিবিএম তাকে গার্ড করেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে তো সরকার এদের গার্ড করেনি, সবাই অ্যারেস্ট হয়েছে এবং সবাইকেই রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, অন্য কেউ অ্যারেস্ট করেনি। শাহজাহানের ক্ষেত্রে আদালতের একটা বাধা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে পয়েন্টটা রাইজ করেছিলেন, আদালত তার বাধাটা তুলে নিয়েছে, তারপরে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্টটা তো রাজ্য পুলিশ করেছে। অনেকে বলেন অ্যারেস্ট করার কারণটা রাজ্য পুলিশ করেছে যাতে কেন্দ্রীয় এজেন্সির কাছে মুখ না খুলতে পারে এরা। পরেই তো দিয়ে দিয়েছে, খুললে কি যায় আসে? যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাহলে অন্যদের ভয় পাওয়ার কি আছে, সে যদি সেই অনৈতিক কাজে না থাকে। উত্তর 24 পরগনার রাজনীতিতে বোধহয় জ্যোতিপ্রিয় মল্লিক খুব ক্ষতি করে দিয়ে গেছেন সাংগঠনিকভাবে, মনে করেন আপনি? না, আমি ঠিক ওরমভাবে বলবো না। বালুদার প্রচুর অবদানও আছে, বালুদার প্রচুর অবদান আছে। এই জেলায় তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার মানে সাংগঠনিকভাবে তার স্ট্রাকচার শ্রীবৃদ্ধি করার ব্যাপারে বালুদার অনেক অবদান আছে। তবে পরবর্তীকালে বালুদার এত সুগার হয়ে গেছিল যে বালুদা অনেকটা সময় মানে ধরুন সেই সময়টা দিতে পারতেন না, যে আজকে সন্দেশখালী যাব, কাল হিঙ্গলগঞ্জ যাব, পরশুদিন মনগা যাব, এই সময়টা দিতে পারতেন না। স্বাভাবিকভাবে অনেক সময় বালুদার যেটা হয়েছে যে অনেক সময় শুনে শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই জায়গাটাতে আমাদের দলের কিছুটা ক্ষতি হয়েছে। বালুদা যদি আগের মতো ফিট থাকতেন, বালুদা যদি রোজ সন্দেশখালী যেতেন, গিয়ে খবর দিতেন, তাহলে আজকে শেখ শাহজাহান হতো না। না, খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আমি এবার একটু হালকা প্রশ্নে যাচ্ছি। করালিবাবু করে তো মানে মোটামুটি জগৎ বিখ্যাত হয়ে গেছেন। আমাকে সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাঙালিও বলছিলেন, মানে ওখানে এত মানুষ আছেন কিন্তু চোখ পড়ছে সবার করালিবাবুতে। তা নিজের এই এত জায়গায় প্রচারে যাচ্ছেন, অল্প বয়সীদের কাছে কি করালিবাবুটাই এখন কি? হ্যাঁ, হ্যালো স্যার বলছো তো প্রচুর। আমলাঙ্গা গেলে তো মানে হ্যালো স্যার, মানে সে প্রচুর চিৎকার, অনেক জায়গাতেই আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি। কোথাও কি মনে হচ্ছে যে প্রলয়তে যেটা দেখানো হয়েছিল সেটাই সন্দেশখালী বা আশেপাশের অঞ্চলকে কেন্দ্র করেই দেখানো হয়েছে? না, ওটা তো মূলত একটা সময় গোসাবা এই ব্যাপারগুলো ছিল, সেটাকে কেন্দ্র করেই তো রাজ চক্রবর্তী এটা বানিয়েছেন। এখন অনেকটাই প্রশমিত হয়ে গেছে। আমি ওই গোসাবার লোকদের সাথেও লোকেশনে গিয়ে কথা বলেছি, তারা বলেছে যে এখন আর এই ব্যাপারগুলো নেই, এখন পুলিশও অনেক সক্রিয়, এলাকার মানুষও অনেক সক্রিয়, এই ব্যাপারগুলো এখন বন্ধ হয়েছে। রাজ চক্রবর্তী বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে গিয়েছিল, অনেকে ভেবেছিলেন উনি এবার লোকসভার প্রার্থী হতে চলেছেন। ওনার এরকম ইচ্ছে ছিল? না না, ওর তো জন্মদিন ছিল, জন্মদিনে পোস্টার পড়েছিল, সবাই মিলে জন্মদিনে পোস্টার। যখন কেউ নেতা হয়ে যায় তার জন্মদিনেরও রাজনৈতিক তাৎপর্য থাকে। অনেকে রাজের যে গ্ল্যামার আছে সেটা তো অন্য কারোর নেই। আজকেও আমি একটা র্যালিতে গেলে যা লোক হয়, যত লোক হাত নাড়ে, রাজ থাকলে তার দুগুণ লোক হাত নাড়ে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। কোথাও একটু মন কষাকষি আছে রাজ চক্রবর্তীর সঙ্গে? আমরা দারুণ বন্ধু, আমি, রাজ, সুবোধ, সোম, আমাদের রফিকার, আমরা দারুণ বন্ধু। আর আমাদের বৌদি আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, মঞ্জু বোস, আমরা খুব ভালো পরিবার, এটুকু বলতে পারি। যেদিন মঞ্জু বোসের মনোনয়নপত্র দেওয়ার কথা ছিল, যেদিন তার রান্নাঘরের সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকে গিয়েছিল, তখন তৃণমূলের বীর সন্তানরা কোথায় ছিল? মঞ্জু বোসের কে তো ভয় দেখানো হয়েছে একটা সময়, 2013, 14, 15-তে। সেই সময় তৃণমূল কোথায় মঞ্জু বোসের পাশে ছিল? না না, 2011-র পরে সে জিনিস আর হয়নি। 11-র পর 11 তো বৌদি এমএলএ হওয়ার পরে আর এই জিনিস হয়নি। এগুলো হতে পারে 2003 ফিন, ওই সময় তখন সিপিএম এর আমল। কিন্তু এখনো পর্যন্ত যদি সত্যি উনার মৃত্যু রহস্য নিয়ে কেউ কিছু করে থাকে, সেটা কিন্তু সিপিএম আমলেই হয়েছে। তারপর তো কলকাতা হাইকোর্টের রায় বেরিয়েছে, একটা সময় তো এটা নিয়ে তদন্তও হয়েছে। আমি এই কারণেই বলছি, পার্থবাবু আপনি একজন ভদ্র মানুষ এবং যতজন মন্ত্রিসভাতে আছেন, একমাত্র চেহারাতে যাদের সত্যি এখনও ভদ্র লাগছে তাদের মধ্যে আপনি অন্যতম, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই কারোর। আপনার কথাবার্তা, শালীনতা। আমার বক্তব্য হচ্ছে
যেভাবে লড়াইতে নামিয়ে দিল দল, সেক্ষেত্রে কোনো কিছু হলে তো দল থাকে না, দল তো তখন বাধ্যবাধকতায় যে এই ঘটনায় যার অভিযোগ তাকে নিয়ে আসে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন তো? না না না, আমি দেখুন, আমি খুব পরিষ্কার, আমি ভিতরেও যা বাইরেও তাই। আমার কোনো সাবধানতা অবলম্বন করার ব্যাপার নেই। আমি বরাবরই, আমি তো আমি বাইরে যতটা নরম, আমি মনের দিক দিয়ে ততটাই শক্ত। আমার বাড়িতে অনেকবার অ্যাটাক হয়েছে, আমি মমতা ব্যানার্জিকে ছেড়ে অন্য কোথাও চলে যাইনি। তাহলে তো 2019-এর পর যেভাবে লাইন লেগেছিল বিজেপিতে যাওয়ার, 2021-এর আগে অবধি, তখন তো আমি একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর, আমি তো মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে দাঁড়িয়েছিলাম, আমি তো দাঁড়িয়ে আছি। আমি তো মমতা ব্যানার্জিকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি কোনোদিন, কোশ্মিনকালেও ভাবিনি। কিন্তু এখন বিধায়িকা মঞ্জু বসুর স্বামী, তিনিও তো তৃণমূলের আদিলগ্ন থেকে লড়াই করেছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। প্রথম দিন থেকে দিদির সাথে যুব কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, বিকাশ দাই তো আমাদের এই অঞ্চলের নেতা ছিল। এটাই তো অবাক, তারপরেও সরকারটা আসার পর তার মৃত্যু রহস্যের কিছু। আমার বললাম না, আমি অনেক সময় বক্তব্য হচ্ছে বাধ্যবাধকতা এমন থাকে রাজনৈতিক, যে নিজের দলের একজন পুরনো কর্মী, পুরনো নেতা, তার মৃত্যু রহস্য অব্দি ফাইল ঘাটা যায় না, সেই ফাইল ঘাটার জন্য পার্থ ভৌমিককে সাংসদ হতে হবে, তারপর সেই ফাইল। না 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 না, আমি একবারও বলিনি আমাকে তার জন্য সাংসদ হতে হবে। আমি বিকাশদার মৃত্যুদিনে মালা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেছিলাম যে বিকাশদা, তার মৃত্যুর বিচার হয়নি সঠিকভাবে, এটা আমি মনে করি। আমি 2000 সালে, আমার বয়স কত তখন, আমি অনেক ছোট, আর আমি তখন দলের মধ্যে একটা জেলার সাধারণ সম্পাদক, যুব বিকাশদার কমিটি, বিকাশদার সভাপতি, আমি জেলার সাধারণ সম্পাদক। বৌদির কান্না আমি দেখেছি, বিকাশদা আমাদের লিডার ছিল। আমি এটুকু বলেছিলাম যে অনেক বাধ্যবাধকতার কারণে এই কথাটা বলতে পারিনি আগে, স্বাভাবিকভাবে বলা যায় না। আমি তো বলেছি যে আমি দলের বিরুদ্ধে একটা কথাও আপনি আমার মুখ থেকে এই জীবনে, অতএব আমি সেই কারণে বলতে পারিনি। এটা যদি আমার অন্যায় হয় অন্যায়, এটা আমার দোষ হলে দোষ। কিন্তু সেদিন আবেগপ্রবণ হয়ে বলেছিলাম যে আমার যদি কোনো রকম কোনো সুযোগ হয় সাংসদ হওয়ার পর, তাহলে আমি ফাইলটা ওপেন করাবো। আমি দেখব চেষ্টা করে ফাইল এরমভাবে ওপেন, আমি তো আইনগত অনেক পদ্ধতি জানি না। অর্জুন সিং কোট আনকোট বলছেন যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ কলকাতা হাইকোর্ট যা রায় দেওয়ার রায় দিয়ে দিয়েছেন, আপনি ব্যাপারটা জানেন না, এটা অর্জুন সিং কোট আনকোট অভিযোগ করেছেন। দেখা যাক না, আমি তো চেষ্টা করে দেখব। বাদবাকিটা অর্জুন সিংয়ের সাথে, অর্জুন সিং এটা নিয়ে স্টেটমেন্ট করছেন কেন? আমি তো বলিনি যে অর্জুন সিং দায়ী, আমি ফাইলটা ওপেন করাবো বলেছি। তাহলে উনি এত গায়ে নিচ্ছেন কেন? ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি, আমি তো ওর নাম একবারও বলিনি। অর্জুন সিংয়ের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ কবে থেকে? প্রথম থেকে? খারাপ তো নয়, আমি এক ধরনের রাজনীতিতে বিশ্বাস করি যেখানে আমি মনে করি আমারও যেরকম গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার আছে, সবারই রাজনৈতিক মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থাকা উচিত। আমি কারুর প্রতি জমিদারের মতো আচরণ করব না, কারুর প্রতি মানে আমি যা বলছি এটাই শেষ কথা, এটাই মানতে হবে, এটা আমি করব না, কোনোদিন করব না, করিনি। মতের পথের পার্থক্য ছিল। আপনার কি কোথাও মনে হয় যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাম বলুন, বিজেপি বলুন, মানে আমি সিপিএম এর কথা বলছি, বাম মানে সিপিএম, টিএমসি, বিজেপি বা কংগ্রেস, এই দলগুলো এখানকার যে বাঙালি হিন্দুর কান্না, সেই কান্নাটা তুলে ধরতে পারছে না, সেখানে একটা বাঙালি হিন্দুদের পার্টি হওয়ার দরকার? না না না, আমি এটা মনে করি। কেন, দেবী ঘোষাল তো বাঙালি হিন্দু ছিল, তরিতবাবু তো বাঙালি হিন্দু ছিল, এগুলো কোনো কথা না। আমি এটুকু বলতে পারি না, কিন্তু এই শিল্পাঞ্চলে তো বাঙালি সংস্কৃতি কোন ঠাসা? না 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 না, আমি তো বলছি বাংলার ব্যারাকপুরের পুরনো সংস্কৃতিকে অ্যাট এনি কস্ট আমি ফিরিয়ে আনবো। আমি তো নাম বললাম আপনাকে, আমার তো এখানে আমি বলছি এখন, এবং আমি আপনাকে বলছি, আমি আপনাকে একটু আগে বললাম না, হিন্দি বিশ্ববিদ্যালয় উপাচার্য আমার গৌরীপুরে থাকে। আমার গৌরীপুরে কত অধ্যাপক আছে অবাঙালি, আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। কত অবাঙালি শিক্ষিত মানুষ,
তারা কাজে, আপনি শুধু বাঙালি হিন্দুদের কথা বলছেন তো, আমি বলছি অবাঙালিদের মধ্যে যারা অত্যন্ত এডুকেটেড, শিক্ষিত, নিজের বাড়ির ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতে চায়, যারা মনে করে একটা সুস্থ পরিবেশ আমার নেক্সট জেনারেশনের জন্য দরকার, তারা সবাই কাজে। শুধু বাঙালি হিন্দু কাজে না, অবাঙালি হিন্দুরাও কাজে। তারা একটা সুস্থ পরিবেশ চাইছে। শুধু বাঙালি হিন্দু অবাঙালি হিন্দুরা না, যারা খ্রিস্টান, যারা পাঞ্জাবি, যারা তেলেগু, যারা মাদ্রাজি, তারা সবাই কাজে। তারা চাইছে যে এই গুন্ডারাজ খতম হোক, ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠিত হোক। পার্থ, আমি একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনি অত্যন্ত ব্যস্ত এখন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে পার্থভৌমিক সাংসদ হলে সত্যি কি ব্যারাকপুর শিল্পাঞ্চল সত্যি শিল্পাঞ্চল হয়ে উঠতে পারবে? মানে এখনও যা অবস্থা, বাম আমল এবং তৃণমূল আমলে যা অবস্থা, এখনও তো সেই আমাদের স্বপ্নের ব্যারাকপুর শিল্পাঞ্চল নয়। সেটা কি হতে পারবে? পারবেন আনতে? না, এর একটা তো বড় সমস্যা হচ্ছে বিজেপি সরকার। আপনি জানেন যে ওরা পলি ইন্ডাস্ট্রিকে এমন বেশি এনহ্যান্স করছে, মানে যেহেতু এটা গুজরাটের ব্যবসায়ীরা মূলত করে, সেটাকে সারা ভারতবর্ষ বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। মানে যত আগে এক্সপোর্ট হতো, আগে যে জুটের ব্যাগ যেত, সেটাকে চেঞ্জ করে ওরা পলি করে দিচ্ছে। অথচ আমাদের এখানে বাজার ফাজারে আমরা পলিথিন নিষিদ্ধ করছি, আর অথচ বড় বড় সব প্যাকেজিং সব পলিথিনের মাধ্যমে করছে, শুধুমাত্র গুজরাট ব্যবসায়ীরা এগুলো করছে বলে। এবং তাতে জুট ইন্ডাস্ট্রির উপরে এত বড় আঘাত এসছে যে অনেক জুট ইন্ডাস্ট্রি এখন 3 শিফটে জায়গায় কাজ হতো, এখন 2 শিফটে করে দিয়েছে। 6 দিনের কাজকে 4 দিন করে দিয়েছে ওই মিলগুলো চালানোর জন্য। তাহলে স্বাভাবিকভাবেই জুট শিল্পের উপরে তো একটা বড় আঘাত এসছে। একটা সময় আপনার ধারণা আছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্গল রায়ের ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এই জুট শিল্পকে বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জির ইচ্ছেতেই এখনও যতটা জুট শিল্প টিকে আছে মমতা ব্যানার্জির জন্য, কারণ বেঙ্গল গভর্নমেন্ট অর্ডার দিয়ে এগুলোকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তার তো সীমিত ক্ষমতা, যদি কেন্দ্র এটাকে নিয়ে না ভাবে। আমার তো হাসি লাগে, অর্জুন সিং যখন বিজেপি থেকে তৃণমূলে এলেন, বললেন জুট শিল্পের উন্নতির জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এলাম, জুট নিয়ে লড়বো বলে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন জুট শিল্পের কি এমন উন্নতি হলো যে আবার উনি তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন? কবে ভেবেছিলেন যে অর্জুন সিংকে লোকসভা নির্বাচনে এবার টিকিট দেওয়া হবে না? মানে কবে থেকে এটা আপনারা শুরু করেছিলেন? মানে যবে থেকে উনি বিজেপিতে এসেছিলেন তখনই ঠিক করে ফেলেছিলেন? না, আমি কোনোদিন ভাবিনি, আমি এসব নিয়ে কথাও বলিনি, আমি কারোর সাথেই কোনো কথা বলিনি। ওকে টিকিট দেওয়া হবে কি হবে না এসব নিয়ে কোনো কথা হয়নি আমার সাথে কারো। কিন্তু অর্জুন সিং এবার যদি টিকিট পেতেন আপনি তো কষ্ট পেতেন না। আমি দলের আমি বলেছি না, আমি দলের অনুগত সৈনিক। আমি দলের অনুগত সৈনিক হিসেবে নৈহাটি তো করতামই, দল যা যা করতে বলতো তাই করতাম, আমি বিরোধিতা করতাম না। তৃণমূলে এত অর্জুন সিং এর বাধ্যবাধকতা কেন থাকে? এটা কি বিরাট পরিমাণ অর্থ উনি তুলে দেয়? না না, দল এর উপরে নির্ভর করে না। যদি এটাই হতো তাহলে তো টিকিট পেতেন। আপনার কথার উত্তরেই বলছি, যদি প্রচুর পরিমাণ টাকা দলে দিয়ে দিতে তাহলে দলে টিকিট পেতেন। আমার দল ওরমভাবে চলে না। ধরুন অস্ত্র শস্ত্র দরকার হতো কারোর, তাহলে কি অস্ত্র এবং বাহুবলের জন্য উনি এত এত পার্থভৌমিকের থেকেও তার দাম বেশি হয়ে গিয়েছিল, তাকে নিয়ে আসতে হয়েছিল? আমি এটা বলতে পারবো না, আমি জানি না। মানে নন্দীগ্রামে অস্ত্র সাপ্লাই করেছিল কিনা সেটা আমি বলতে পারবো না। ও বলতে পারবে, শুভেন্দু বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো জীবনে কোনোদিন এসব নিয়ে নাড়াচাড়া করিনি, এটা আমার সিলেবাসের বাইরে। কিন্তু রাজনীতিতে কি এত অহিংস হলে হয় এখন? আমি তো হয়ে আছি, আমি তো বেশ ভালোই আছি, দিব্যি আছি। আচ্ছা, আমি এবার একেবারে অন্য প্রশ্ন করছি। ধরুন কেউ কোনো ডিরেক্টর, আপনি তো অসাধারণ অভিনয় করেন, তবে সব ডিরেক্টরের ছবিতে অভিনয় করেন না এটাও শুনেছি। ধরুন রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টর, আপনার সঙ্গে তো কিছুতেই তৃণমূল নেতাদের মেলানো যায় না। আপনাকে তো স্কুল শিক্ষক, বাম নেতা এই রকম চরিত্র দিলে মানায় বেশি। করবেন এরকম চরিত্র পেলে? না না, সিনেমা নাটকের চরিত্র তো যেরকম চরিত্র হবে সেটা করতে হবে, যদি আমি হ্যাঁ বলি। আর একটা কথা বলি, আমি আলাদা কিছু না, আমি কিন্তু মমতা ব্যানার্জিরই সৈনিক। আমার যা কিছু শেখা, যা কিছু বোঝা সব মমতা ব্যানার্জিকে দেখে। না, অনেকদিন বাদে আমি কোনো নেতাকে দেখছি ভোটের সময় যার পায়ে খুব সাধারণ চটি, তার হাতে কোনো আংটি নেই এবং
তার শার্ট দেখলেও বোঝা যাচ্ছে যে অনেকবার এই শার্ট কাচা হয়েছে, ইস্ত্রি করা হয়েছে। এই রকম নেতা তো খুঁজে পাওয়া যায় না দলে, মানে সেই হিসেবে তো ব্যতিক্রমী এটা তো মানবে না। নাকি শুধু না না আপনি মমতা ব্যানার্জিকে দেখে কি বলবেন? আমি মনে করি ওই ভদ্রমহিলাই আদর্শ, যিনি বলেন সোনার ডাল খাবে না, যিনি বলেন হীরের ভাত খাবে না, ওইটাকে মেনে চললে আমাদের কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। কোথায় সিবিআই, কোথায় ইডি, এসে কি পাবে? আসবে, চা খাবে, গল্প করবে, বাড়ি চলে যাবে, এই কনফিডেন্স আছে। মানে আপনি বলছেন সিবিআই ইডির কোনো ভয় নেই আপনার? আমি তো পরিষ্কার ভাষা বলছি, আসতেই পারে, আমি তৃণমূল করি, আমার এটাই একটা অপরাধ। আসবে, বাড়িতে চা খাবে, গল্প করবে, সব তন্ন করে খুঁজবে, ঘুরে বাড়ি চলে যাবে। এত বড় কনফিডেন্স আছে আমার, কারণ আমি জানি আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি। করালি বাবু ক্যারেক্টারটা করার সময় কোথাও মনে ভেবেছিলেন যে এবার এটা হিট হতে চলেছে? না না না, আমার রাজ বলেছিল তোমাকে নিয়ে একটা অদ্ভুত চরিত্র ভেবেছি, এটা তোমায় করতে হবে। আলাম এত বড় রিস্ক নেবে? বলছে হ্যাঁ, তোমার অসম্ভব, করো, তোমার খুব ভালো লাগবে। যেতে 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 আরও বেড়েছে। প্রথম অবস্থায় যতটুকু ছিল, যেতে 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 রাজ ভেবেছে যে আরে বাবা এত জমে গেছে, রাজ করিয়ে নিয়েছে। অসম্ভব ভালো ডিরেক্টর। এবার লোকসভা নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং, তিনিও এই ওয়েব সিরিজটা দেখেছেন, তিনিও বলেছেন যে আপনার অভিনয় দেখে বলেছেন ওটাই আসলে পার্থভৌমিক। হ্যালো স্যার, আমি বলে দিই, আসলে এই নাটকের ব্যাপারে তোর কোনো অভিজ্ঞতা নেই, ও জীবনে নাটক দেখেছে বলে আমার মনে হয় না। আমার একটা গল্প মনে পড়ছে, দীনেশ ত্রিবেদী প্রথম লোকসভার ক্যান্ডিডেট, এসে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি কি রশিদ খানকে আনবো? তা অর্জুন বলল কোন রশিদ খান? যে বউবাজারের বিস্ফোরণ ঘটিয়েছিল। আর আমি বললাম কোন রশিদ খান? যে ক্লাসিক্যাল সিঙ্গার। এটা হচ্ছে ডিফারেন্স। তারপর কি বলেছিলেন দীনেশ ত্রিবেদী? অর্জুনের দিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে বললেন তুমি বোম ছাড়া আর কিছু বোঝো না, না? তাহলে আপনি বলছেন দুজনেই একটা শিল্পের পর্যায়ে দুটো জায়গা নিয়ে গিয়েছেন। আমি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী রশিদ খানকে চেনে, আর ও বোমা বিস্ফোরণের নায়ক রশিদ খানকে চেনে। এটা অর্থটা একটা জিনিস তো আপনাকে মানতেই হবে, যতজন উত্তর 24 পরগনা লড়াই করছেন, একমাত্র বিশ্বজিৎ বাবু ছাড়া, বিশ্বজিৎ দাস ছাড়া, এর জেলায় সবচেয়ে বেশি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তৃণমূলের পার্থভৌমিক। এটা তো মানবেন? একদমই মানি না। আমি মনে করি আপনি মানুষ যেটা বিচার করবেন, মানুষ যেখানে সমর্থন করবেন, সেখানে ঢল নেমে যাবে। আপনি দেখে নেবেন, আমি যদি জিতি আমার মার্জিন কোথায় হয়, কিংবা আমি যদি হারি, অর্জুন যদি জেতে, তাহলে তার মার্জিন কোথায় হয়। ব্যারাকপুরের মানুষ সুচিন্তিত মতামত নেয়, ক্লোজ ফাইট হবে না, এটুকু বলে দিলাম। মিলিয়ে নেবেন, কোনো ক্লোজ ফাইট হবে না। এবং আমি আশাবাদী 4 তারিখের পর যদি আপনার মুখোমুখি হতে পারি, আপনাকে আমি মিষ্টি খাইয়ে আসবো। অবশ্যই মুখোমুখি হবে, আপনি কথা দিতেই হবে। আমার শেষ প্রশ্ন, এই গরম কি করে এই গরমের সঙ্গে লড়াই করুন? আমরা রাজনৈতিক ছেলে, এগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত। আমি গরমে বেরোচ্ছি, হ্যাঁ আমার খারাপ লাগে। আমি সবাইকে বলি সকালে 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি প্রোগ্রাম রাখিস না, কারণ যে ছেলেগুলো মেয়েগুলো ঘোরে ওরা যাতে অসুস্থ হয়ে না পড়ে। আমাকে তো ঘুরতেই হবে, এটা তো আমার ডিউটি। মানে সারা বছরই কি এইরকম? হ্যাঁ, আমাদের করতেই হবে, সব সময় করতে হয় না। যখন কোনো কাজ থাকে না, আমি আননেসেসারি কেন রোদ্দুরে ঘুরে বেড়াবো, কিন্তু কাজ থাকলে তো যেতেই হয়। প্রতিদ্বন্দ্বী হিসেবে কি মনে হচ্ছে? একদিকে দেবদূত রয়েছেন এবং অর্জুন সিং রয়েছেন। দেবদূত তো কালচার ছেলে, ভালো ছেলে। দেবদূতের নাটকও দেখেছি, দেবদূতের সাথে দেখা হয়েছিল, জড়িয়েও ধরেছে। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, বাট বেসিক্যালি দেবদূত খুব ভালো ছেলে। আমি বামেদের অনেক জায়গায় পোস্টার দেখছি, এগুলো কি মানে এই লোকসভা নির্বাচন বলেই বামেরা এত পোস্টার দিতে পারছে? না, বামেরা তো ব্যারাকপুরে বামেদের একটা ভোট আছে, একটা সময় সেই ভোটটা গত নির্বাচনে অনেকটা শিফট হয়ে গেছিল, কিন্তু দেবদূত ভালো প্রার্থী এবং ওরা লড়াই করছে। আর আমি তো পরিষ্কার ভাষায় বলছি, আমি দেখতে খারাপ, আমার যদি পছন্দ না হয় অর্জুন সিংকে দেবেন না, অন্য যে কোনো প্রার্থীকে দিয়ে দিন ভোট। নো ভোট টু অর্জুন। করালি বাবু হয়ে যাওয়ার পর আপনার দেখাটা মোটামুটি এখন বলা যেতে পারে
যে বাংলা অভিনয়তে এখন অভিনয় করতে গেলে যা যা লাগে তার মধ্যে এইরকম একটা চরিত্র লাগে, একটা ওয়েব সিরিজ বা একটা জনপ্রিয় একটা কোনো প্রযোজনা করতে গেলে। সুতরাং সেটা আপনি বললে তো হলো না। অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিলেন। আমি শেষ একটাই শুধু প্রশ্ন করব, যে প্রশ্নটা খুবই স্বাভাবিক করা, সত্যি কি মনে করেন যে সাংসদ হলে সত্যি কিছু করতে পারবেন, নাকি আরও একটা পদ? না, কিছু করতে পারি বা না পারি, যদি ধরুন বিজেপি বিরোধী সরকার হয় তাহলে অনেক বেশি করতে পারবো, আর যদি বাই চান্স বিজেপির সরকার হয় তাহলে কম করতে পারবো। আমার আশা এবার বিজেপি বিরোধী সরকার হবে। মানে এত কিছু সমীক্ষা, এত কিছু দেখার পরেও সব মিডিয়া, আমি তো বলছি গণতন্ত্রের পীঠস্থানগুলোকেই শেষ করে দিয়েছে। নইলে একজন বিচারক, সে বিচারক থাকা অবস্থায় পদত্যাগ করে বিজেপির ক্যান্ডিডেট হয়? কোথায় কোন জায়গায় বিচার ব্যবস্থাকে নিয়ে গেছে? পুলিশের অনেক লোক মানে কর্মরত অবস্থায় মানুষের বিশ্বাস কোথায় থাকবে, মানুষের আস্থা কোথায় থাকবে? কেউ রিটায়ার হওয়ার পরে করে, দ্যাট ইজ অ্যানাদার থিং। পুলিশ সার্ভিস থেকেই অনেকে করেছেন। কেউ রিটায়ার হওয়ার পরে করলে অন্যরকম ব্যাপার থাকে। না, এবারেও আপনাদের প্রার্থী আছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, পুলিশ সার্ভিস থেকেই পদত্যাগ করে তিনি। না, আমি বলছি রিটায়ার করার পরে করলে অন্যরকম হয়। আমি সবার ক্ষেত্রে একই কথা বলছি। আপনি কর্মরত অবস্থায় পদত্যাগ করে যদি দেখুন, মূল সাবজেক্ট হচ্ছে বিচার ব্যবস্থা ভারতবর্ষের কাছে একটা অন্যরকম ব্যাপার। পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো একটা ব্যাপার। বিচারপতি মানে যে আপনাকে বিচার দেবে, সে পুলিশেরও বিচার করে, সে পুলিশেরও বিচার করে, সে ডাক্তারেরও বিচার করে। বিচারপতি মানে যে লাস্ট সিদ্ধান্তটা দেবে যে এইটা আমার বিচার, কাজীর বিচার। তো সেই বিচারপতি যদি বায়াসড হয়, সেই বিচারপতি যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে সেই দলের হয়ে প্রার্থী হয়, তাহলে এই বিচার ব্যবস্থার উপরে তো মানুষের প্রশ্নচিহ্ন আসবে। আমি এটা বলতে চাইছি। তার মানে উনি যা যা রায় দিয়েছেন সবকটা বায়াসড, উনি একটা রাজনৈতিক দলের হয়ে দিয়েছেন। তার মানে উনি বিচারপতির চেয়ারটাকে কলঙ্কিত করেছেন, কলুষিত করেছেন। এই মানুষটার বিরুদ্ধে তমলুকের সব মানুষের ভোট দেওয়া উচিত, যে পুরো সিস্টেমটাকে কলুষিত করে দিচ্ছে। অবশ্যই, কিন্তু পার্থদা ভয় হয় না যে লোকগুলোকে সমালোচনা করছেন তারাই তো কয়েকদিন বাদে আবার আপনার দলেই চলে আসতে পারে? না, আমি এটুকু জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বুঝে শুনে দরজা খোলেন, এই কনফিডেন্স আমার আছে। অর্জুন সিং এতবার চলে আসার পরেও কনফিডেন্স আছে? বুঝে শুনে দরজা খোলেন, আমি বলে দিলাম তো, বুঝে শুনে দরজা খোলেন। ওই যে বললাম তখন 2-2 করার দরকার ছিল, 2-2 করে দিলাম। আবার যখন মনে হয়েছে যে বিজেপির সাথে আতাত আছে, 26-এ আবার বিজেপিতে পুরো দল নিয়ে চলে যেতে পারে, টিকিট দিল না। তুমি তৃণমূলে থাকবে, বিজেপির সাথে আতাত করে থাকবে, এক বিছানায় বাবা ছেলে শোবে, বাবা তৃণমূল, ছেলে বিজেপি, এই যে হতে পারে না, চলতে পারে না। অসংখ্য ধন্যবাদ পার্থদা আপনার। আমিও চাইব নির্বাচনে হার আছে, জিত আছে, যাই হোক না কেন আপনাকে আবার টাফটকে পেতে। তখন অবশ্য অন্য প্রসঙ্গে অন্যভাবে আরও বেশি গল্প করব। আপনার থিয়েটার, আপনার নাটক, আপনার অভিনয়, এই বিষয়ে আজকে চর্চাটা কম হলো, তার কারণ লোকসভা নির্বাচনের প্রচণ্ড দাবদাহে। আমরা আশা করি যে আপনি সুস্থ থাকবেন এবং আপনার সঙ্গে নির্বাচনের রেজাল্টের পর আবার দেখা হবে, কথা হবে। আমি এমপি হিসেবে আপনার সাথে বসবো, এটুকু আমি আপনাকে কথা দিলাম। মানুষ বলবেন কি হবে, কিন্তু পার্থ ভৌমিক তিনি খুব স্পষ্টতই জানিয়ে দিলেন তিনি এবার আত্মবিশ্বাসী। সত্যি কি তাই? কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। টাফটক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।